এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি সঞ্জীব ঘোষ। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। শুরু করতে চলেছি এক্সপ্রেস অনলাইন। আমার সঙ্গে এই মুহূর্তে এখন আছে এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ফাল্গুনী রয় চৌধুরী। ম্যাম, আপনি কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি। আচ্ছা, এখন সঞ্জীব, সময়টা গরমকাল পড়ে যাচ্ছে, বেশ গরমের মধ্যে আমরা সবাই বেশ একটা গরম গরম চারপাশে ভাব, এবং তুমি নিশ্চয়ই ভালো আছো এর মধ্যে। আমি দারুণ আছি, ফার্স্ট ক্লাস আছি। তবে আজকের আমাদের যে বিষয়টা আছে খুবই ন্যাচারাল বিষয়। আমরা স্টার্ট করব আমাদের জেলাদের কিছু সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে, এবং জেলার যে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিছু বিশেষ যে নিউজগুলো আছে সেগুলো মনে হয় আমাদেরকে আমাদের যেই জনগণেরা যারা এক্সপ্রেস নিউজকে ফলো করে তাদের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া। সুতরাং আজকের এটাই বিষয় যে আমরা সবাইকে ইন্ট্রোডিউস করাবো, সবাইকে ডাকবো এবং খুব সুন্দরভাবে একটা বার্তালাপ করাবো। তো হ্যাঁ, এটাই আমাদের ভেরি গুড, খুব সুন্দর সঞ্জীব, যে এটাই আমাদের উদ্দেশ্য, যে আমাদের কোন জেলায় কি কি হচ্ছে সেটাই আমরা নিজেদের মধ্যে একটা কথোপকথন করব। কোনো গুরুগম্ভীর আলোচনা নয়, জাস্ট আমাদের জেলার খবর, সাংবাদিক বন্ধুরা কেমন সেখানে আছেন, তাদের জেলার কিরকম খবর, সেইটুকুই আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করব এবং জেনে নেব যে সেই সমস্ত জেলার মানুষজনেরা কেমন আছেন। সেখানে গরম পড়েছে এখন, তুমি জানো যে গরম পড়লেই বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের খবরে আসছে যে পানীয় জলের সমস্যা প্রচুর, এটা তো প্রচুর দেখা যাচ্ছে। মানে এটা একটা ভার্স চ্যাপ্টার, এবং এটাতে সবাই, যেমন আপনি জানেন আমাদের সবাই, এটাতে কোনো ব্যারিয়ার থাকে না, এটাতে সব রকম মানুষরা, সব রকম শ্রেণীর মানুষরা এটা জলের যে দুবিধাটা থাকে এটা নিয়ে সবাই ফেস করে। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে একটা সমস্যা, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। হ্যাঁ, এই সমস্যা নিয়ে কথা বলবো। তারপরে আমরা জেলায় জেলায় সাংবাদিক বন্ধুদের সঙ্গে সেখানকার শুধুমাত্র সমস্যা নয়, সেখানে যদি কোনো আনন্দের কোনো ঘটনা ঘটে থাকে, কেননা সবসময় আমরা ভীষণভাবে এখন কর্মব্যস্ত হয়ে গেছি না, সেই কর্মব্যস্ত জীবনে কিছুটা হলেও মানে একটা আনন্দ একটুখানি যদি আমাদের জীবনে আসে, সেই আনন্দের খুঁজে নিতে পারি। খুঁজে নেওয়াটা সবথেকে বড় ব্যাপার, আর সবথেকে কঠিন ব্যাপার। এটা খুব ভালো একটা কথা বললো সঞ্জীব, যে খুঁজে নেওয়া। সত্যি করে আমরা খুঁজি না। দেখো, আমরা সবসময় খালি ভাবি যে আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েই আমরা কথা বলি, কিন্তু এই মানে পৃথিবীটা তো খুব সুন্দর না, সেই সুন্দর পৃথিবীতে শুধু খারাপ জিনিসগুলো তো দেখলে হয় না, সেখান থেকে খুঁজে নিতে হয়। খুব সুন্দর একটা কথা বললো সঞ্জীব, যে খুঁজে নিতে হয়। এই সুন্দর জিনিসগুলোকে খুঁজে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং একটা নতুন বছর আসছে, আমাদের বাংলার নতুন বছর আর কিছুদিন পরেই আসছে। সেই নতুন বছরে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, আমাদের এই রাজ্যে হোক, আমাদের দেশে হোক, বিদেশে হোক, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, এই শুভকামনা আমরা যেমন করব সব সময়ের জন্য, ঠিক সেরকম ভাবে আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা আপনাদের জেলায়, আপনাদের আশেপাশে আপনারা দেখেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আমরা আমাদের এই এক্সপ্রেস নিউজের মাধ্যমে আপনাদের সেই সমস্যার কথা তুলে ধরবো। আবার পাশাপাশি ঠিক আপনাদের আনন্দের কোনো খবর থাকলেও সেটাও কিন্তু আপনারা দেবেন। অনেক সুন্দর সুন্দর আমাদের চারপাশে অনেক সুন্দর সুন্দর গল্প বা স্টোরি এগুলো থাকে, কিন্তু আমরা অনেক সময় সেগুলো খুঁজে পাই না। আমাদের সাংবাদিক বন্ধুরাই সেগুলো খুঁজে খুঁজে বার করে, একদম, এবং সেগুলো আমাদের মাঝে মানে আমাদেরকে দেয়, এবং চারজন মানুষকে আরো দেয় যেন তারা আরো খুশি
ভাবে ওটা নিতে পারে এবং আমাদের এক্সপ্রেস অনলাইনটাকে ফলো করতে পারে এটাই খুব ভালো কথা যে এক্সপ্রেস অনলাইনকে ফলো করতে পারে, এক্সপ্রেস নিউজকে ফলো করতে পারে। এবং আপনারা জানেন যে মানে এক্সপ্রেস নিউজ একটা খুব ভালোবাসার একটা নিউজ চ্যানেল। কেবলমাত্র এই মানুষের ভালোবাসার জোরেই আমরা এগিয়ে চলেছি এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে, এটা আমরা বুঝতে পারি। আপনারা যখন আমাদেরকে ফোন করেন, আমাদের সঙ্গে কথা বলেন, তখন আমরা ভীষণভাবে এটা আমাদের খুশি এবং আনন্দের বিষয় হয়ে ওঠে। ঠিক এই ভালোবাসাটুকুই আমরা চাই, এই ভালোবাসাটুকু বজায় থাকুক, অটুট একটা বন্ধন আমাদের দর্শকদের সঙ্গে এক্সপ্রেস নিউজের একটা খুব ভালো অটুট বন্ধন আরো গড়ে উঠুক। আমাদের নতুন নতুন বন্ধুরা আমাদের সঙ্গে মানে আরো জয়েন করছে, আমাদের ফেসবুক, ইউটিউব এই সমস্ত এর মাধ্যমে, আমাদের অ্যাপসের মাধ্যমে আমাদের নতুন নতুন বন্ধু হচ্ছে। তারা আমাদের যে খবরগুলো ফলো করছে, আমরা যেগুলো আপলোড করি, সেগুলোতে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের দেখে ভালো লাগে। তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমরা জানাবো আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছে বিভিন্ন জেলায়, তারা আমাদের এত সুন্দর সুন্দর মানে খবরগুলো যত দ্রুত আমাদের কাছে পৌঁছে দেয়। এবং ওই যে বললাম যে আমাদের চারপাশে বিভিন্ন রকমের ইতিহাস ছড়িয়ে রয়েছে, বিভিন্ন রকমের গল্প ছড়িয়ে রয়েছে, সেই গল্পগুলোকে তুলে এনে সমস্যার কথা তো সবসময়ই আমাদের যে সমস্ত জেলায় জেলায় ঘটছে সেগুলো তো তুলে ধরেই সাংবাদিক বন্ধুরা, কিন্তু তার পাশাপাশি এই যে সমস্ত এগুলোকেও আমাদের মাঝে তুলে ধরে এবং আমরা সেগুলোকে নিজেদের একটা মতন করে আমরা লিখে সাজিয়ে, তুমি তো সঞ্জীব এডিটও করো, হ্যাঁ, অ্যাঙ্কারিং করার পাশাপাশি এডিটও করো, এবং এডিটরদের একটা খুব বড় ভূমিকা যে তারা একটা খুব সুন্দর করে খবরটাকে সাজিয়ে সেটাকে প্রেজেন্ট করে দর্শকদের কাছে। সবথেকে বড় কথা হচ্ছে যেটাকে আনফিল্টার্ড বলে। আমার যতদূর মনে হয় যে এক্সপ্রেস নিউজকে মানুষ ফলো করে এটাই যেন সবাই এটা চায় যে তারা যেন আনফিল্টার্ড জিনিসটা দেখে, মানে একদম কোনো কিছু এক্সট্রা বাড়িয়ে চেড়ে যেন না থাকে, একদম ন্যাচারাল যেটা সেটা যেন থাকে। এর কারণেই মানুষ এক্সপ্রেস নিউজকে ফলো করছে যে না, মানুষ সেখানে যায় যেখানে তারা ন্যাচারাল এবং সঠিক বিষয়টা জানতে পারবে। একদম ঘুরিয়ে পেঁচিয়ে যে বিষয়টা জানতে চাইছে, এটা মনে হয় না সবাই পছন্দ করে। তুমি বলতে চাইছো সঞ্জীব যে যেটা যা সেটা সেইভাবে প্রেজেন্ট করা। এক্স্যাক্টলি। এর জন্য মানে এই যে একটা নিরপেক্ষ একটা ভূমিকা পালন করা সংবাদ মাধ্যমে, তো এটা খুব একটা প্রয়োজনীয় বিষয় যে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা, কোনো বাড়িয়ে চড়িয়ে নয়, যেটা যেরকম ঠিক সেরকম করেই। ও যেহেতু মানে প্রেজেন্টার এবং এডিটর, ও খুব ভালো করে বুঝতে পারে যে এক্সপ্রেস নিউজে আমরা যেটা করি, যে জিনিসটা খবরটা আসে, আমরা সেই জিনিসটাকে মানে যেটুকু মানে কাটছাট না করলে নয়, সেইটুকুকে কাটছাট করে একদম যেটা নিউজ একদম আপনাদের কাছে পৌঁছানোর, সেই নিউজটাকেই আমরা কিন্তু প্রেজেন্ট করি। এর জন্য দিনে দিনে আমাদের ফলোয়ার্স বাড়ছে, আমাদের বন্ধুরা বাড়ছে। আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের নতুন বন্ধু হয়েছেন এবং দীর্ঘদিন ধরে, আমাদের চ্যানেলটা তো আর মানে এক দুদিনের নয়, আমাদের দীর্ঘ 24 বছর ধরে এই চ্যানেলটা চলছে এবং দক্ষিণবঙ্গের আমরা বলতে পারি যে মানে একেবারে প্রথম সারির প্রথম সংবাদ মাধ্যম আমাদের এই এক্সপ্রেস নিউজ। সুতরাং এক্ষেত্রে আমরা যারা এখানে আছি এবং আমরা এখনো যারা কাজ করছি এক্সপ্রেস নিউজে, তাদের একটা গর্বের বিষয়। এবং সেই ধারাবাহিকতা একদম প্রথম দিন থেকে যে ধারাবাহিকতা, যে ঐতিহ্য, যে পরম্পরা নিয়ে এক্সপ্রেস নিউজ চলছে, সেটাকে আমরা ধরে রাখার, আমরা বর্তমানে যারা কাজ করছি তারা সেই ধারাটাকে, সেই পরম্পরা, সেই ঐতিহ্যকে বজায় রেখে কাজ করার চেষ্টা করছি এবং মানুষের কাছে ওই যে বললাম যে নিরপেক্ষ খবর পৌঁছে দেওয়া, সেটা আমাদের একটা প্রত্যেকটা সংবাদকর্মীর একটা দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা এক্সপ্রেস নিউজ পালন করার চেষ্টা করি। কতটা পারি সেটা আপনারা বলবেন। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদের সমালোচনা করুন, কেননা সমালোচনা যদি না হয়, সেই সমালোচনা যদি না হয় তাহলে কিন্তু আমরা আরো নতুন করে সেই জিনিসটাকে শিখতে পারবো না, বা আমরা যেখানে ভুল করছি আপনারা আমাদের নির্দ্বিধায় বলুন, আমরা সেই জায়গাটাকে রেকটিফাই করে সেরকম ভাবে আপনাদের কাছে আমরা খবর পরিবেশন করব। তো আমাদের ধরো আমাদের এই রাজ্যের তো এক একটা জেলা মানে এক এক রকমের তার মানে ভৌগোলিক অবস্থান, মানে কি বলবো তোমাকে, মানে আমাদের এই রাজ্য তো সৌন্দর্যের যেরকম খনি, ঠিক সেই রকম ভাবে রাজ্যের প্রতিটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা নিজস্ব বৈশিষ্ট্য, এক একটা নিজস্ব বৈচিত্র্য
তো সেই বৈচিত্র্য, সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এক একটা অপরূপ জেলা আমাদের, সেই জেলাগুলোকে সুন্দর করে রাখা, সেই জেলার আরো উন্নতি করা, সেই জেলা থেকে মানে শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, সবকিছু একটা সুন্দর জায়গায় যাওয়া, এখনকার নতুন প্রজন্মকে নতুন করে মানে নতুন একটা জায়গা দেওয়া, কিরকম ভাবে তারা নতুন ভাবে মানে শিক্ষা ক্ষেত্রটা কিরকম, তারা পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা, তাদের এই যে নতুন প্রজন্মকে একটা নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এই দায়িত্ব তো আমাদের। সুতরাং এই দায়িত্বগুলো ঠিকঠাক করে সবাই পালন করছেন কিনা সেদিকে পুঙ্খানুপুঙ্খ নজর রাখা, এগুলো আমাদের দায়িত্ব। এবং সেই দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করি, কতটা করতে পারি সেটা আপনারা বলবেন। বারবারই আমি সেটা বলছি যে আমাদের আপনারা কথা বলুন আমাদের সঙ্গে, আমাদের এক একটা স্টোরি যেগুলো আমরা আপলোড করেছি এই বিগত দিনে, আমাদের যখন ধরো ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে আমরা যে আপলোড করছি স্টোরিগুলোতে, সেখানে তোমার এত সংখ্যক নতুন বন্ধুদের পাচ্ছি এবং তারা এত সুন্দরভাবে আমাদেরকে এই পর্যালোচনা করছেন, এটা করা দরকার, ওটা করা দরকার, বা ধরো এক একটা নিউজ বোধ মানে মিলিয়ন ভিউজ চলে যাচ্ছে। তো এইটা আমাদের প্রচন্ড ভালো লাগছে। আমরা মানে ভীষণভাবে আপ্লুত এবং গর্বিত আপনাদের জন্য যে আপনারা এত ভালো করে এক্সপ্রেস নিউজকে দেখছেন, এবং ঠিক এইভাবেই আমরা চাইবো যে আপনারা এরকম ভাবেই আমাদের হাতটা ধরে রাখুন। আমরা যারা রয়েছি এবং যারা নতুন প্রজন্ম কাজ করছে সঞ্জীবদের মতন, তারা আরো উৎসাহ পাবে। এবং এই এটা তো খুব একটা টাফ জব, এই মানে আমাদের কোনো রকমের কোনো টাইম বেরিয়ে থাকে না যে এই টাইম টু এই টাইম আমাদের কাজ। সুতরাং এটা খুব ভালোবাসার একটা মাধ্যম। তো এটাকে ভালো না বাসলে তুমি সেই জায়গাটাতে কাজ করতে পারবে না, এটা তো অন্য কাজের মতন নয়। সুতরাং ওরা আরো উৎসাহ পাবে, যারা এই নতুন প্রজন্ম যারা নতুন ভাবে কাজ করছে তারা আরো উৎসাহ পাবে যে এই সাংবাদিকতা জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে অলরেডি, তারা আরো নিজেদেরকে আপগ্রেড করতে পারবে আপনাদের পর্যালোচনার মাধ্যমে। সুতরাং আপনারা আমাদেরকে ফোন করবেন, এই যে 180034533411 এই যে নাম্বারটা যাচ্ছে, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সরাসরি কথা বলুন, যেহেতু লাইভ অনুষ্ঠান। সুতরাং আপনাদের যোগাযোগ আমাদের ভীষণভাবে উৎসাহিত করবে। আপনারা কথা বলবেন, আপনারা আমাদের এক্সপ্রেস নিউজকে আরো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকু আশা আমরা রাখি। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমাদের যারা নতুন বন্ধুরা, বারবার বলছি যারা নতুন বন্ধুরা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে এই আচ্ছা সঞ্জীব আমাদের সঙ্গে পিন্টু লাগা আছে আরামবাগ থেকে, আমরা ওর সাথে কথা বলে নিয়ে একটু। হ্যালো, ফোনে আছে তো? হ্যালো, হ্যাঁ পিন্টু, হ্যাঁ পিন্টু আছো আরামবাগ থেকে তাই তো? হ্যাঁ পিন্টু আছে আরামবাগ থেকে। হ্যাঁ বলো পিন্টু, কেমন আছো? হ্যাঁ দিদি অবশ্যই ভালো আছি, এবং আমাদের দর্শকদেরকেও আগে ধন্যবাদ জানাই, তারপরে জানাই যে মোটামুটি এখন সময় যে একটা ঠান্ডা থেকে গরমের একটা আবহাওয়া তৈরি হয়েছে, সেই আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা আপাতত ভালোই আছি। আপনারা কেমন আছেন সেটা বলুন। আমরা খুব ভালো আছি। সঞ্জীবকে জিজ্ঞেস করো, সঞ্জীব কেমন আছে? নমস্কার পিন্টু দা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি একদম ভালো আছি। আর বলুন কি চলছে আপনার জেলায়? আর জেলায় এখন একটা বিভিন্ন যে একটা চলছে এখন ভোট, যে সামনেই নির্বাচন আসছে 2026, সেই নিয়ে কিন্তু যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যে ময়দানে নেমে পড়েছে, তারা বিভিন্ন কর্মসূচি রাখছে, সেইটা কিন্তু এখন সব থেকে বেশি আসছে। আর ইতিমধ্যেই যে একটা আমাদের আরামবাগে ঘটনা ঘটেছে, যে গতকাল রাত্রে ব্রিজ থেকে পড়ে একজন ব্যক্তি মারা গেছেন, এবং সেই ব্রিজে ব্যক্তি মারা যাওয়ার কারণে সেখানে যে ব্রিজ, যে আরামবাগের চুনাইট এলাকা, সেখানে যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু রেলিং দিয়ে ঘেরা হয়নি, এমনটা একটা অভিযোগ করছে স্থানীয় মানুষ। আর তাকে কেন্দ্র করেই কিন্তু মৃতদেহ নিয়ে তারা কিন্তু চুনাইট এলাকায় এই মুহূর্তে পথ অবরোধ করেছেন। আমরা সেই খবর কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখাবো, সেই খবরেই আপাতত আছি আমি, এবং সেখান থেকে বেরিয়েছি সবে মাত্র। আচ্ছা বলছি যে ওখানে কি মানে ওখানে রেলিং দেওয়া হয়নি, মানে ব্রিজটা কি একদম রেলিং ছাড়া, মানে রেলিং ছাড়াই ব্রিজটা আছে? এমনকি 15 বছর ধরে স্থানীয় মানুষের অভিযোগ যে এলাকার যে মানে প্রতিনিধিরা আছেন, পঞ্চায়েত থেকে যারা প্রতিনিধি আছেন, তারা নাকি
সেই ব্রিজের টাকা তারা আত্মসাৎ করেছেন এমনটাও কিন্তু স্থানীয় মানুষ অভিযোগ করছে। আর তার 15 বছর ব্রিজ হওয়ার পরেও রেলিং দিয়ে সেই ব্রিজ কিন্তু ঘেরা নেই। এটা কি নদীর উপরে ব্রিজ পিন্টু? এটা কি নদীর উপরে ব্রিজ? না, এটা একদম খালের উপর। খানাকুল একদম প্রত্যন্ত যে বন্যা কবলিত এলাকা খানাকুল, সেই খানাকুলের একটি খাল রয়েছে, শাখা মুন্ডেশ্বরী শাখা খাল, সেই শাখা খালের উপরেই কিন্তু এই ব্রিজ। আর সেই ব্রিজ কিন্তু 15 বছর হয়ে গেছে, কিন্তু সেই ব্রিজ এখনো পর্যন্ত রেলিং দিয়ে ঘেরা হয়নি। এর আগেও স্থানীয় মানুষ বলছে এর আগেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, এমনকি এর আগে একজন মানুষের প্রাণও গেছেন, গরুর গাড়ি পড়ে গেছে। গতকাল রাতে কিন্তু এক ব্যক্তি রাত্রে ফেরার সময় মারুতি তাকে ধাক্কা মারে এবং ব্রিজ থেকে তিনি নিচে পড়ে যান, তারপরে তার কিন্তু মৃত্যু হয়েছে। ব্রিজের রেলিং থাকলে এই দুর্ঘটনা ঘটতো না, এমনটাই কিন্তু স্থানীয় মানুষ অভিযোগ করছে। তারা কিন্তু রেলিং এর দাবিতে পথ অবরোধ শুরু করেছে, এখনো কিন্তু অবরোধ চলছে। 15 বছর ধরে পিন্টু এই যে রেলিং হয়নি, তো তখন মানুষ কিছু বলেনি? মানে প্রশাসনের কাছে গিয়েছিল কি? এতদিন ধরে প্রশাসন কি করছিল? স্থানীয় মানুষ একদম প্রত্যন্ত যেহেতু এলাকা, মানুষ যেটা জানাচ্ছেন যে তারা পঞ্চায়েত পর্যন্ত গেছেন এবং আরামবাগ বিডিওকেও নাকি তারা জানিয়েছিলেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন যে আমরা গ্রামের পঞ্চায়েতে বারবার জানিয়েছি এবং বিডিওকে জানিয়েছি, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত সেই ব্রিজ হয়েছে কংক্রিটের, কিন্তু রেলিং কিন্তু এখনো সেই গড়ে উঠতে পারেনি স্থানীয় পঞ্চায়েত, এমনটাই কিন্তু অভিযোগ করছে। তবে এখনো পর্যন্ত আমরা পঞ্চায়েত প্রতিনিধির কারো এখনো বক্তব্য পাইনি, আমরা চেষ্টা চালাচ্ছি, অবশ্যই তাদের বক্তব্যও তুলে ধরবো আমাদের দর্শকদের জন্য। সঞ্জীব আর কিছু প্রশ্ন করবে পিন্টুকে? সুতরাং পিন্টুদা এখন পরিস্থিতি কেমন আছে? এখনো কিন্তু অবরোধ চলছে, যেহেতু পুলিশ কিন্তু এসেছে, আরামবাগ থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে এসেছে, এসে তারা কিন্তু এই পথ অবরোধ তোলার চেষ্টা করছেন এবং অবরোধ এই সবে মাত্র উঠেছে এবং পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই যে ধরো তুমি বলছো পিন্টু যে এই যে অবরোধ প্রতিবাদ, এর কি কোনো ফল মিলবে বলে তোমার মনে হয়? এবার সেইটাই এখন দেখার বিষয়, যেহেতু 15টা বছর পেরিয়ে গেছে, একটা বছর নয়, স্থানীয় মানুষ যেটা বলছে 15টা বছর কম নয়, কিন্তু তখন সেই সময়েও যখন এখনো পর্যন্ত এই রেলিং তৈরি হয়নি, এবার এই ঘটনার পর আজকের এই প্রতিবাদ বিক্ষোভ পথ অবরোধ এর জেরে এই প্রশাসনের পক্ষ থেকে রেলিং তৈরি হয় কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। আচ্ছা, ওখানে বিরোধীদের ভূমিকা কি? তবে এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তারা বিষয়টা নিয়ে কিভাবে জানাচ্ছেন, যেহেতু ওই আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত, ওটা কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। তবে বিরোধীদের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আশা রাখছি পুরোপুরি সকলের প্রতিক্রিয়া নিয়ে আমরা সেই খবর খুব তাড়াতাড়ি প্রতিবেদন করবো দর্শকদের। না, ওখানে আমি জানতে চাইছি যে ধরো কোনো একটা ঘটনা ঘটলো, সেটাই তো না, মানে তৃণমূল পরিচালিত বোর্ড হোক, মানে কিন্তু ওই মানে বিরোধীদের ভূমিকাটা কি ওখানে? মানে বিরোধীরা কি মানে প্রতিটা কোনো রকমের কোনো ধরো একটা কোথাও কোনো কিছু সমস্যা মানুষের হচ্ছে, প্রশাসন কাজ করছে না, সেক্ষেত্রে বিরোধী দলের তো একটা ভূমিকা থাকে যে তারা পাশে দাঁড়াবে গ্রামবাসীর, বা তারা সেই কাজটাকে ত্বরান্বিত করবে, একটা শাসক দলের উপর চাপ সৃষ্টি করবে, এরকম স্ট্রং ভূমিকা একটা বিরোধীর তো থাকা দরকার। সেরকম কি বিরোধী ভূমিকা রয়েছে ওখানে? আমি সেটাই জানতে চাইছি। না, এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের কোনো ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি, কারণ প্রায় 1-1.5 ঘন্টা ধরে অবরোধ চলছিল। শুধু এই ঘটনাটা নিয়ে নয়, তুমি যে অঞ্চলের কথা বলছো সেই অঞ্চলে বা তোমার জেলায় বিরোধীদের ভূমিকা কি? বিরোধীদের ভূমিকা, তারা যে কোনো যে দুর্নীতি বলুন, যে কোনো সমস্যা, তাতে করে কিন্তু বিরোধী দল প্রচন্ডভাবে সক্রিয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের ঘটনায়, কারণ আরামবাগ মহকুমার যে 4টি ব্লক রয়েছে, 4টি ব্লকই কিন্তু যে বিধায়ক রয়েছেন তারা কিন্তু বিজেপি, 4টে আরামবাগের 4টে মহকুমা 4টে বিধায়কই বিজেপি, অতএব বিজেপির একটা ভূমিকা, বড় ভূমিকা কিন্তু আরামবাগে রয়েছে। ঠিক, ওই জন্যই জিজ্ঞেস করছি তোমাকে যে এতগুলো যখন বিধায়ক ওখানে রয়েছে, তাহলে তো একটা বিরোধী দলের ভূমিকা রয়েছে। অবশ্যই ভূমিকা রয়েছে, তারা কিন্তু তৎপর, তার কারণ সেই কারণেই হয়তো মানুষ তাদেরকে জয়ী করিয়েছেন এবং সামনে 26-এর নির্বাচন, তারা তৎপর রয়েছেন, তারা বিভিন্ন বিষয়গুলোতে নজর রাখছেন এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু সামনে দাঁড়াচ্ছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাহলে এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিচ্ছে, জানছে, কিন্তু কাজগুলো হচ্ছে না কেন? সমস্যা তো সাধারণ মানুষের বক্তব্য তো সেটাই, যে শাসক আর বিরোধী তাদের চাপে পড়ে কোথাও না কোথাও তারা ভোট নিচ্ছে, ভোট নিয়ে চলে যাচ্ছে,
কিন্তু যে সমস্যা কিন্তু সমস্যায় রয়ে যাচ্ছে, আর তার জন্য ভোগান্তিতে কিন্তু সাধারণ মানুষ তার মানে সবসময় পড়তে হচ্ছে। হ্যাঁ, তার মানে যে কোনো দল হোক, যে কোনো রং হোক, মানে ওই ভোটের আগে এসে আশ্বাসটাই হচ্ছে, শুধুমাত্র শাসক দলকে দুষলে হবে না, মানে ওই বিরোধীদেরও ভূমিকাটা ঠিক সেমই। তারাও ওই যখন ভোট আসে তার আগে আশ্বাসটা দিচ্ছেন এবং ভোট নিচ্ছেন, এবং যখন ভোট চলে যাচ্ছে তখন কিন্তু তারা নিজেদের মতন নিজেরা গা বাঁচিয়ে চলছেন, এটাই তো। সুতরাং পিন্টুদা, আপনাকে শেষ একটাই কথা বলবো, এই যে মানুষদেরকে একটু সচেতন বার্তাটা মানুষদেরকে দিতে হবে। কারণ এই যে এগুলো হচ্ছে, এখন ধরে নিন এটা ঠিক হয়ে গেল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে এটা আবার ঘটবে না এরকম তো কোথাও নেই। মানে সঞ্জীব বোধহয় বলতে চাইছে যে এই যে মানুষ প্রতিবার আশ্বাস পাওয়ার পরেও ভোটে জিতিয়ে নিয়ে আসছে সেই মানুষগুলোকেই, সে বিরোধী হোক বা শাসক শিবিরেরই হোক, তাদের তো একটা সচেতন হওয়াটা এখন খুব দরকার, যে ভাই আশ্বাস নয়, তুমি আমার কাজটা করে দাও, আমি তোমাকে ভোট দেবো। এই জায়গাটা বোধহয় খুব মানে সচেতন হওয়ার একটা জায়গা এসে দাঁড়িয়েছে। না হলে তো ওই সাধারণ মানুষের জায়গাটা যেখানে থাকবে সেখানেই থেকে যাবে, তাদের সমস্যাগুলো থেকেই যাবে। হ্যাঁ, মানুষের সমস্যা, যদি মানুষকে সচেতন হতে হবে, মানুষকে আরো সজাগ হতে হবে যে কারা এখানে কোনো নির্দিষ্ট দল নয়, কোন রাজনৈতিক দলের লোকেরা তাদের পাশে দাঁড়াচ্ছে, কারা এই সমস্যার সমাধান করছে, কারা চেষ্টা করছে, তাদেরকে দেখে ভোট দিতে হবে। কেউ পাশে থাকলো, আশ্বাস দিল, তাদেরকে দেখে না আমি এই করে দেবো, সেটা করে দেবো, এই তৈরি করে দেবো, তাদেরকে দেখে ভোট দেবে। কিন্তু 5টা বছর কিন্তু মানুষকে চোখের জলে দিন কাটাতে হবে, আদতে কিন্তু কোনো সমস্যা মিটবে না। অতএব মানুষকে কিন্তু সচেতন হতে হবে, তাদেরকে চোখ খোলা রাখতে হবে, দেখতে হবে সত্যিই কারা সমস্যার মেটানোর চেষ্টা করছে, কারা কাজ করছে, তাদেরকেই কিন্তু ভোট দিতে হবে। এমনটাই কিন্তু মানুষকে সচেতন হতে হবে এবং তাদেরকে দেখতে হবে। ঠিক ঠিক। সঞ্জীব, আর কিছু প্রশ্ন করবে? একদমই তাই। না পিন্টুদা, একদমই ঠিক বলেছেন আপনি। সুতরাং ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে, এবং আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি, এবং আরো বিশেষ বিশেষ খবর আপনার থেকে চাইছি, এর পরের বার আরো বিশেষ বিশেষ খবর আপনার থেকে আমরা নিশ্চয়ই। তো খুব সুন্দর করে খবর আমাদেরকে পরিবেশন করে। সুতরাং পিন্টু, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ পিন্টু, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন। নিশ্চয়ই। তো আরামবাগ থেকে পিন্টু ছিল আমাদের সঙ্গে। তাই দেখুন, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে, কিন্তু একটা জায়গায় বা একটা জেলায় এত বড় একটা যে ক্ষতি হয়ে যাচ্ছে, এটার দিকে যে মানুষের ধ্যান নেই, বা মানুষ তো বুঝতে পারছে না আমরা কোন দিকে যাব। আচ্ছা, একটুখানি দেখো, শঙ্কু রয়েছে আমাদের থেকে, আমরা আসছি আলোচনায়, ঠিক আছে? আমাদের সঙ্গে শঙ্কু রয়েছে কাটোয়া থেকে। শঙ্কুদা, নমস্কার আপনাকে, কেমন আছেন আপনি? হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শঙ্কু, ভালো আছো? হ্যাঁ, আচ্ছা, ভালো আছি। হ্যাঁ, তো তুমি ভালো আছো? তোমার কাটোয়া কেমন আছে বলো? হ্যাঁ দেখো, ঠিকই, কাটোয়া কেমন আছে বলতে, শীতের আমেজ পেরোনোর পর কিন্তু এই যে গরম ভাব, মানুষ কিন্তু এখন থেকেই বুঝতে পারছে যে আবহাওয়া কিন্তু খুব অতি শীঘ্রই চেঞ্জ হচ্ছে। তার জন্য কিন্তু কাটোয়া শহরে কিন্তু যে ভিড়, সেই ভিড় কিন্তু কিছুটা হলেও কমেছে। যে বাজারের মানুষজন আসতো বা বাজারে যে সব ভিড় ভাট্টা হতো, সেটা কিন্তু একটু হলেও কম হয়েছে। তারপরেও দেখো, রোজার মাস চলছে, সেই কারণেও কিন্তু অনেকটা ভিড় এখন এই মুহূর্তে কম। কালকে ঈদ রয়েছে, ঈদের বাজার কেমন? দেখো, একদমই সেটাই বলতে চাইছি যে যতই গরম হোক না কেন, সবকিছুকে পেরিয়ে কিন্তু মানুষের যে আবেগ, ঈদ, যে এক বছর তারা অপেক্ষা করে থাকে এই ঈদের অনুষ্ঠানের জন্য, তার জন্য কিন্তু যে জামা কাপড় কেনা, তাদের যে অনুষ্ঠান, তাদের যে কর্মসূচিগুলো করতে হয়, সেই জন্য কিন্তু মানুষ কিন্তু শুধুমাত্র এই ঈদের কেনাকাটারই ভিড়টা কিন্তু করছে। আচ্ছা, তার মানে ভালো, মানে এক্ষেত্রে যে ওখানকার যারা ব্যবসায়ী মহল আছে তারা বেশ খুশি, মানে তাদের বিক্রি বাটা হচ্ছে ভালোই, গরমকে উপেক্ষা করেও। একদম একদম একদম, গরমকে উপেক্ষা করে কিন্তু যেসব জামা কাপড় বস্ত্রালয় যেগুলো আছে বা ফলের দোকান, তাদের কিন্তু বিক্রি বাটাও ভালোই হচ্ছে বলেই জানা যাচ্ছে। আচ্ছা, কাটোয়া তো তোমার একদম মানে গঙ্গার অজয়ের মিলনস্থলে এমন একটা জায়গা, যে জায়গা মানে পুরো আমাদের রাজ্যবাসীর কাছে একটা খুব গর্বের জায়গা। হ্যাঁ, তো এত সুন্দর একটা জায়গা, এটা মানে কলকাতা জন্মেরও বহু আগে থেকে মানে কাটোয়ার মানে নাম পুরো রাজ্যে আমাদের জানা। হ্যাঁ, অনেক মানে কলকাতা জন্মের আগে থেকেও কাটোয়ার জন্ম, এবং সবাই খুব ভালো জানে যে একটা প্রসিদ্ধ জায়গা। তো সুতরাং সেই অর্থে কাটোয়ার এখন পরিস্থিতি কি?
হ্যাঁ দেখো ঠিকই, কাটোয়া কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানে কিন্তু আমাদের অজয় এবং ভাগীরথী, যাকে আমরা গঙ্গা বলে থাকি, তার কিন্তু মিলনস্থলে কাটোয়াতেই আছে। এবার এই কাটোয়ার আর একটা বিশেষত্ব হচ্ছে, সেটা কারণ হচ্ছে চৈতন্যদেব। চৈতন্যদেব কিন্তু কাটোয়ায় এসে কিন্তু অনেক রকম করে গেছেন। আর যেটা বিশেষত্ব হচ্ছে, আমাদের কিছুদিন আগেই কিন্তু আমরা যেটা শুরু করছি অগ্রদ্বীপের গোপীনাথের মেলা। এই মেলায় কিন্তু চৈতন্যদেব তিনি কিন্তু অগ্রদ্বীপের ওখানে আসেন এবং ওখানে একটি কৃষ্ণ মূর্তিকে কিন্তু স্থাপন করেন। তো সেই কারণে কিন্তু ওখানে প্রতি বছরই প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম নিয়ে কিন্তু একটা মেলা তৈরি হয়, যে মেলা কিন্তু বিগত দিনে প্রায় শেষ হয়ে এসেছে। আর আমরা দোলের সময় থেকে হয় না দোলের পরে? একদম দোলের পরেই কিন্তু এই মেলার প্রস্তুতি হয় এবং প্রায় 3 থেকে 5 দিন মতো এই মেলা চলে। বাইরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই মেলা দেখতে আসে এবং যে গোপীনাথ, তার সঙ্গে পুজো দিতেও আসেন। আচ্ছা, গোপীনাথজির মন্দিরে পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে? আমরা দূর দূরান্ত থেকে, মানে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিছু কিছু মানুষ কিন্তু এই মেলায় আমরা আসতে দেখেছি। আর তাছাড়া বিশেষত্ব হচ্ছে এই মেলার যেদিন শুভারম্ভ হয় বা শুরু যেদিন হয়, সেদিন কিন্তু লক্ষ্য করেছিলাম যে বিরোধী দলনেতা যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু এসেছিলেন এই মেলাতেই। সেখানে কিন্তু তিনি গোপীনাথজি মেলায় ওখানে পুজো দেন এবং সেখান থেকে পুজো দেওয়ার পর কিন্তু তিনি ওখানে অনেকক্ষণই কারণ প্রায় সকাল থেকে বিকেল 4টে 4:30 পর্যন্ত তিনি থাকেন এবং তারপর কিন্তু সেই মেলা থেকে তিনি নিজের অন্য জায়গায় বেরিয়ে যান। আচ্ছা, তো আমরা শুনলাম যে গরমে কেমন আছে কাটোয়া, আমরা শুনলাম যে কিরকম সেখানকার যে ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে বা সেখানকার মেলা, সবকিছু আমরা শুনলাম। এবার একটুখানি শুনি যে রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে। দেখো, সামনেই তো ভোটের দিন শুরু হয়েছে, আর তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো দলকে সেরকম ভাবে প্রচার করতে কিন্তু দেখা যায়নি। তবে যেটা আমরা বুঝতে পারছি যে 2026-এ ভোটের জন্য কিন্তু সবাই প্রস্তুতিটা নিতে শুরু করেছে, প্রচারটা সেভাবে না করলেও। এদিকে কিন্তু বিজেপি যে দল, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচারের দিকে এগোচ্ছে। আচ্ছা, তুমি বিজেপির কথা বললে, শাসক দলের কি অবস্থা ওখানে? হ্যাঁ, শাসক দলের ঠিক আছে, অসুবিধা বলতে কিছু নেই, কারণ শাসক দল যে উন্নতি কাটোয়া বা কাটোয়া মহকুমা জুড়ে যে উন্নতি করেছে, তাতে কিন্তু শাসক দলের পক্ষে অনেকটাই সুবিধা হবে। তবে বিরোধীদের কিন্তু শঙ্কু বোধহয় কোনো কারণে অফলাইন হয়ে গেছে। শঙ্কুকে অনেক ধন্যবাদ জানাই আমরা, যে আবারও বোধহয় শঙ্কু এসেছে। শঙ্কু, তুমি শুনতে পাচ্ছ? দাদা শুনতে পাচ্ছেন? শঙ্কু, হ্যাঁ, একটা কথা শুনে খুব ভালো লাগলো যে শাসক দল কাটোয়ায় প্রচুর উন্নতি করেছে, এটা শুনে বেশ ভালো লাগলো। কি কি উন্নতি করেছে? হ্যাঁ দেখো, এক প্রকার উন্নতি বলতে যেটা আমাদের সাধারণ মানুষের যেটা চাহিদা থাকে, জল, সেই জলের ব্যবস্থা কিন্তু স্বাভাবিক করেছে কাটোয়ায়। তাছাড়াও যেটা আমরা রাস্তার বিষয়টা নিয়েও কিন্তু অনেকটাই উন্নতি করেছে শাসক দল। আচ্ছা, আর ধরো তোমার মানে যুবক যুবতী যারা ওখানে আছে, নতুন প্রজন্ম, তাদের চাকরি বাকরির ক্ষেত্রে কি অবস্থা? চাকরি বলতে একটাই তো সমস্যা, পশ্চিমবঙ্গে কিন্তু চাকরির অবস্থাটা খুবই সংকটজনক। তার কারণে কিন্তু অনেক যুবকরা কিন্তু তারা কিন্তু বাইরে কাজে যাচ্ছে, যেটাকে পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছে, অনেকে কেরালা চলে যাচ্ছে। এটা একটাই কারণ পশ্চিমবঙ্গের মধ্যে কাজের কিন্তু বিপুল সমস্যা। এই সমস্যা না কাটিয়ে উঠলে কিন্তু একটু অসুবিধার মুখে পড়তে হবে। কাটোয়া থেকেও প্রচুর মানে ছেলেরা চলে যায় না বাইরে, রাজ্যের বাইরে কাজ করতে? হ্যাঁ, একদমই কাটোয়া থেকে, কেন কাটোয়ার আশেপাশে যেসব গ্রামগুলো আছে, কাটোয়া মহকুমার আন্ডারে যেসব গ্রামগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেরা কিন্তু এক প্রকার বাইরে কেরালা, জয়পুর, বোম্বে, এরকম নানা রকম জায়গাতে কিন্তু তারা কাজে চলে যায়। আর স্বাস্থ্যের অবস্থা কিরকম? স্বাস্থ্যের অবস্থা দেখো একদমই ভালো, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার কথা কিন্তু কাটোয়াতে এখন হয়নি। কারণ কাটোয়াতে যে এসডি হসপিটাল আছে, মহকুমা হাসপাতাল, সেখানে কিন্তু পরিষেবা খুব খারাপ নয়, সেখানে ভালোই পরিষেবা যাচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিসের কারণে একটু পরিষেবা পেছিয়ে থাকছে, কারণ সেগুলো যেমন হচ্ছে ইউএসজি, তারপরে এক্স-রে, এগুলো নিয়ে একটু সমস্যা ছিল, যার মেশিন কিন্তু কাটোয়ার মহকুমা হাসপাতালে একটু সমস্যার হওয়ার জন্য কিন্তু একটু বন্ধ ছিল। কিন্তু ইদানিং সেই সমস্যা কিন্তু সমাধান করেছে কাটোয়া মহকুমা হাসপাতাল।
বাহ, ঠিক আছে শঙ্কু, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। পরে আবারও আমরা কথা বলবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো তুমি। আমরা এতক্ষণ শঙ্কুর সঙ্গে কথা বলছিলাম। শঙ্কুর সঙ্গে কথা বলে একটা বেশ ভালো লাগলো যে কাটোয়ার ভালো উন্নতি হয়েছে, জলের কোনো সমস্যা নেই একদমই। তার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা বিষয় আছে, তাদের জেলায় এটা খুবই একটা খারাপ দিক বলেই আমি মনে করি, যে নিজের জেলায় বা নিজের রাজ্যে ঠিকঠাকভাবে কাজ না পাওয়ার জন্য তাদেরকে আলাদা রাজ্যে বা আলাদা দেশে যেতে হচ্ছে। এই দেখো সঞ্জীব, যেটা তুমি একটা কথা বলি, প্রথমেই বললে যে খুঁজতে হবে আমাদের ভালোটা, হ্যাঁ কিন্তু তুমি খুঁজছো খারাপটা, কিন্তু সেটা নিজেদের জেলায় খুঁজতে হবে। আচ্ছা, নিজেদের জেলায় খুঁজতে হবে। আমি কেন বাইরের জেলায় বা বাইরের রাজ্যে গিয়ে কেন বা বাইরের দেশে গিয়ে কেন করবো? আমি যদি সেটাকে নিজের জেলাতেই পুট করি তাহলে সেটা কেমন হয়? তো সুতরাং এগুলোকে খুব ছোট ছোট বিষয় আমাদেরকে এগুলো আমাদের ওই জেলাটার মধ্যে কি কি রয়েছে খারাপ দিক এবং ভালো দিক, না আমি বলছি ওই মানে ওই জেলাগুলোর মধ্যে কি রয়েছে বা রাজ্যের মধ্যে সেই জেলাটাকে তোলার জন্য সেখানে যারা যুবক যুবতীরা যাতে চাকরি পায় সেই জায়গাটাতে আরো ভালো করার এরকম একটা কাজ হতে পারে, নিশ্চয়ই হবে, আমরা সেটাই আশা রাখি। আমাদের সঙ্গে আরেক সাংবাদিক বন্ধু রয়েছে, কে আছে দেখি। অলোক সাঁতরা রয়েছে, পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা। হ্যালো। হ্যালো। হ্যাঁ অলোক, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে। আচ্ছা, তোমার জেলার খবর কি বলো? আমার জেলার খবর খুবই ভালো এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। আচ্ছা, জেলা এই মুহূর্তে কোনো তাপমাত্রাটা আছে ঠিকই, কিন্তু পলিটিক্যাল দেখতে গেলে একটু থমথমে রয়েছে। এখন তো সামনে ঈদ পরব, সেটা নিয়ে সবাই মাতামাতি রয়েছে। আচ্ছা, ঈদের বাজার কেমন? ঈদের বাজার খুবই ভালো, খুবই আনন্দের বিষয়। ওদের কাছে যেটা জানতে পারলাম, বাঙালিদের যেমন দুর্গা উৎসব যেভাবে মেতে ওঠে সেরকমই তারাও মাতানোর চেষ্টা করছে, ঈদ পরব তারা মানানোর চেষ্টা করছে। রাস্তাঘাটে ভিড় এবং তারা টোটাল এলাকাটা সাজিয়েছে আলোর রসবাতি এবং তার সাথে রাস্তাঘাটে ভিড়, কেনাকাটার ভিড়, খুব ভালো আনন্দে কাটছে। বাহ, খুব ভালো। আর তুমি বলছিলে যে ঈদের কেনাকাটার মাঝেও, ঈদের আনন্দের মাঝেও রাজনৈতিক দিক থেকে একটা থমথমে পরিবেশ, কেন বললে এই কথাটা? থমথমে পরিবেশ বলতে এই মুহূর্তে পরিবেশটা যেমন দেখা যাচ্ছে যে একটা তো বাঙালিদের যেমন উৎসব, সেরকম মুসলিমদেরও তাদের তো একটা উৎসব। সেই চিন্তা ভাবনা করেই রাজনীতিতে একটা ভাটার টান পড়েছে। এর পরে এই অনুষ্ঠানটা পরে হয়তো রাজনীতির দিকে সবাই ঘুরবে। আচ্ছা, মানে এই ঈদ আছে বলে সবাই একটুখানি থেমে রয়েছে, থমকে রয়েছে রাজনৈতিক ঝড়টা। আবার ঈদ মিটে গেলে এই মুহূর্তে মানে এখন আনন্দের পরিবেশ চারপাশে, হ্যাঁ এটা কেটে গেলে, আনন্দের পরিবেশটা কেটে গেলে তারপরে আবার ঝাঁপিয়ে পড়বে সবাই কোমর বেঁধে মানে ভোট ময়দানে, তাই তো? একদম তাই। এবং রাজনৈতিক নেতারা তারাও যেমন বাঙালিদের যেমন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়, সেরকম ঠিক মুসলিমদেরও পরবের বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠানে যাচ্ছে, তাদের হাতে সামগ্রী তুলে দিচ্ছে, তাদের পাশেই রয়েছে, এটাই তাদের বক্তব্য। আচ্ছা, এটা তো তাদের বক্তব্য। এটা কি তোমার কি মনে হয় যে এই ধর্মকে শান দিয়ে ভোট বাক্সে ভোট টানার প্রচেষ্টা? একদম তাই। এটা কিন্তু ঠিকই কথা বলেছেন একদম, যে ভোট বাক্সের টানের জন্য 2026-এর লক্ষ্যে তারা কিন্তু সেই কমর বেঁধে কিন্তু এদের পাশে রয়েছে। তাহলে এটাও একটা ভোট যুদ্ধের জন্যই যাওয়া হচ্ছে। মানে তুমি বলছো যে থমকে আছে, আসলে থমকে নেই, একটুখানি মানে তারা মানে নিজেদের জায়গাটাকে একটু চেঞ্জ করেছে, মানে একদম ওই পোস্টার লাগানো নিজেদের মধ্যে আকচি না করে ধর্ম মানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা তকমা সামনে রেখে তারা অ্যাকচুয়ালি কিন্তু ভোট ময়দানেই নেমেছেন। এটাই একদম বাস্তব। আচ্ছা, আর কি খবর বলো? আর এমনি খবর বলতে যেরকম যেভাবে ওয়েদারের যা অবস্থা, গরম যেভাবে তীব্র, এখনো সবে তো মাত্র চৈত্র, বাংলা আমরা যেটা বলি যে চৈত্র মাস, সবে মাত্র চৈত্র মাস, এরপর বৈশাখ জ্যৈষ্ঠ, যে ভরা একটা গরম মৌসুম থাকবে। সেক্ষেত্রে মানুষ একটা হাহাকার দিকে চাইছে যে এখনো বৃষ্টি নেই, এর মধ্যে যা গরম, সেই গরমে আমরা কোথায় যাবো, এখানে গরম আজকে ছিল 36 মানে 36 ডিগ্রি, আগামীকাল ছিল 37 ডিগ্রি। অনেক মানে বেশ ভালো গরম, এটা তো আরো বাড়বে অনেক বাড়বে। আর এই গরমের মধ্যে চারপাশে ভীষণ পানীয় জলের সমস্যা হয়, সেগুলো কি তোমাদের ওখানে আছে, তোমাদের অঞ্চলে? আরেকবার যদি বলেন।
বলছি তোমাদের ওখানে কি পানীয় জল মানে গরম পড়লে চারপাশে পানীয় জলের সমস্যা, সেরকম কোনো সমস্যা রয়েছে? একদম তাই, পানীয় জলের সমস্যা প্রচন্ড রয়েছে। যেসব পুরনো যে ট্যাপ কলগুলো সেগুলো নোংরা রয়েছে, রাস্তাঘাটে কাজ চলছে, সেখানে যে রাস্তাঘাটে কাজ করার ফলে যে পাইপ লাইন গেছে, কিছু কিছু পাইপ লাইন ফেটে গেছে, তার জন্য জল পাইপ লাইনে যখন দিচ্ছে সেই জলগুলো লাল দেখা দিচ্ছে, সেখানে তাদের রোগ হচ্ছে। যেমন নোংরা জলটাই খেতে হচ্ছে মানুষকে, তার জন্য অনেক রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, এরকম বলছো তাই? একদম তাই। মেদিনীপুর শহরে 22 নম্বর ওয়ার্ডে এই জল খেয়ে তার মানে এতে জন্ডিসে আক্রান্ত প্রায় 30 জন। হ্যাঁ, পৌরসভা কি করছে? পৌরসভা উদ্যোগ নিয়ে তাদের পাশে তারা জল পাঠাচ্ছেন এবং জলের পাউচ এবং মেডিকেল টিম বসিয়েছেন, এবং একসাথে যৌথভাবে যে মেদিনীপুর জেলাশাসক, মুখ্য জেলাশাসক সৌম্যশঙ্কর সরঙ্গী ওনাদেরও পাশে আছেন, তারাও মেডিকেল টিম পাঠাচ্ছেন যাতে কোনো রকম আর সমস্যা না পড়তে হয়। কিন্তু এই সমস্যাটা হওয়ার আগে থেকে মানে গরমকাল পড়ার আগে থেকে তো এগুলো করা উচিত ছিল না? না হলে পরে একদম তাই, করা উচিত ছিল, সেটাও যেমন ঠিকই। নিয়মিত কিন্তু মেদিনীপুর পৌরসভা কিন্তু মানুষের পাশে সবসময় যেন রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে যে আমাদের পাইপ লাইনের কাজ চলছে, সেই পাইপ লাইনে যাতে আরো ভালোভাবে জল দেওয়া সাপ্লাই করা যায়, সেই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ জলের অভাব থেকে যেন মুছে না যায়। আচ্ছা, আর এটা তো ঠিক আছে, আর বলছি যে মানে ওখানে শাসক বিরোধী রেশিওটা কিরকম? শাসক বিরোধী বলতে গেলে বিভিন্ন জেলায় যেভাবে ঘোষণা হয়েছে, আমাদের এখানে তৃণমূলের এখনো কোনো ঘোষণা হয়নি, মানে পরিবর্তন। বিজেপিরও তাই, তারাও দেখছে যে আমাদেরও পরিবর্তন হচ্ছে না, তাহলে বিজেপি দেখছে তৃণমূল, তৃণমূল দেখছে বিজেপি। এই নিয়ে একটা দলের যে একটা পরিবর্তন হাওয়া, সেই পরিবর্তনের দিকটা থেকে এখন থেমে রয়েছে। আচ্ছা, মানে এই বিজেপির সংগঠন কেমন ওখানে? বিজেপি সমর্থন না, মানে আমি বলছি সাংগঠনিকভাবে বিজেপি স্ট্রং? হ্যাঁ, সাংগঠনিকভাবে বিজেপি স্ট্রং রয়েছে। আর শাসক দল? শাসক দল স্ট্রং, দুটোই। তার মানে দুটোই স্ট্রং, তার মানে খুব জোর একটা মানে জোর টক্করে লড়াই চলবে, তাই তো? একদম টক্করে লড়াই চলবে, একদম, এটা বলা বাহুল্য। ঠিক। আলোক, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা একটা জেলার বিভিন্ন রকমের খবর তোমার মাধ্যমে পেলাম। আবারও তোমার সঙ্গে কথা বলবো পরের দিন। ওকে, ধন্যবাদ জানাই। আমরা এতক্ষণ আলোকের সঙ্গে কথা বলছিলাম, একটা জেলার খবর আমরা শুনলাম কিরকম হচ্ছে চারপাশে, কিন্তু একটা ওই যে ঈদের একটা আমেজ প্রত্যেকটা জেলা থেকেই উঠে আসছে যে ঈদের কেনাকাটা হচ্ছে, কালকে একটা সুন্দর দিন, সেই দিনটাকে পালন করার জন্য সবাই মেতে উঠেছে। আর ঠিক তার পাশাপাশি দেখুন যে এই যে ভোটের ব্যাপারটা তিনি বললেন যে একটা এই ধর্মের একটা ফটোকে সামনে রেখে রীতিমতো এই ভোটটা চলছে, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা কি ঠিক বলে আপনি মনে করেন? না, মানে ঠিক বেঠিক এটা তো এখন আমাদের সব সময়তে দেখতেই হচ্ছে এটা, তাই না? যে আমাদের এখানটা এই রাজ্যটা কি ছিল, আমি বলছি ধর্মটাই নিয়েই আমাদের এই রাজ্যটাতে তুমি তো ধরো আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যখন এখানে ছিলাম, মানে আমরা যখন ছোট ছিলাম এখানে, তখন আমাদের তো এই জিনিসগুলো মানে এতটা মনে আসেনি, এতটা মনে আসেনি যে আমরা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবার হঠাৎ করে আমাদেরকে শুনতে হচ্ছে যে আমরা হিন্দুরা প্রচন্ড ভাবে একটা ভয়ের বাতাবরণে নাকি আছি। হ্যাঁ, এবার এই বাতাবরণটা কেন হঠাৎ করে তৈরি হয়েছে, এটা কারা তৈরি করছে? একদমই তাই। এবং এই যে ও বলল যে রাজনৈতিক মানে হাওয়াটা এখন একটু থমকে রয়েছে কেন না, প্রত্যেকটা দল এখন ঝাঁপিয়ে পড়েছে এই ঈদের অনুষ্ঠানটাকে গ্র্যাব করার জন্য, তাই তো মোদ্দা কথা। একদমই তাই, এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে ওটাকেই ওরা বিশেষত করতে চাইছে। হ্যাঁ, মানে ওইটাকে মানে ঈদের অনুষ্ঠানে কে সবথেকে বেশি মানে সংখ্যালঘুদের পাশে আছে এটা প্রমাণ করতে হবে। এনিহাও এটা প্রমাণ করতে হবে যে আমরা তোমাদের পাশে আছি, এবং এটা একটা ওই সংখ্যালঘু ভোট টানার একটা কৌশল। সুতরাং ওই রাজনৈতিক যে লড়াই সেটা থমকে নেই, সেটা কিন্তু চলছে, সেটার একটু
দিকটা পরিবর্তন হয়েছে, এই ধর্মের শান দেওয়াটা কিন্তু চলছে। এটা এখন এ রাজ্যের একটা শাসক হোক বা বিরোধী দল হোক, প্রত্যেকে। আর তুমি জানো যে বিরোধী দল তো এবারে মানে পুরোপুরি হিন্দুত্বকে সামনে রেখেই তো এগিয়ে চলেছে। আমরা এটা নিয়ে বিশেষ অনুষ্ঠানও করেছিলাম এই এক্সপ্রেস অনলাইনেই, যে বিজেপি এই হিন্দুত্বকে নিয়ে এগিয়ে চলেছে। এটা কি তাদের মানে এটা তো আমাদের বাংলার মানুষ তো এই জিনিসগুলো মানে একটু হলেও বোঝে বা বোঝার চেষ্টা করে, বা সেগুলোকে মানে অতটা মানে না, মানে ধর্মের ব্যাপারটাকে আমাদের মতন মানুষজনেরা এই রাজ্যে অতটা মানে না। তো সুতরাং আমাদের মেন ইস্যুগুলো তো হওয়া উচিত ছিল, যে বিরোধী দলের একটা মেন ইস্যু হওয়ার উচিত ছিল যে এখানে যা যা কিছু এই রাজ্যের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে বা যা যা কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো জ্বলন্ত ইস্যু, সেই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে তার উপরে জনসাধারণের জন্য কাজ করা, বা জনসাধারণের হয়ে এটা বলা যে আমরা এই এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এইগুলোর জন্য তোমাদের জন্য লড়াই করছি। হ্যাঁ, তো এইটা তো কোথাও শোনা যাচ্ছে না, ঠিক আছে। তার জায়গায় দেখা যাচ্ছে কি ধর্মের মানে ধর্মের ধ্বজা উড়িয়েই এই ভোট বাক্সকে ক্যাপচার করার একটা প্রবণতা, সেটা আমরা দেখছি। এবং এটা শুধুমাত্র মানে এটা তো আমাদের কথা নয়, আমরা এখানটাতে জনগণের কথাটাকেই তুলে ধরি। জনগণ যা যা কিছু বলছে, আমাদের কাছে যেরকম ধরনের খবর আসছে, সেই সমস্ত খবরের ভিত্তিতেই আমরা আপনাদের সঙ্গে কথা বলছি বা সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলোচনা করছি। সাংবাদিক বন্ধু এক্ষুনি আমাদেরকে বললেন যে এরকমই একটা চলছে বাতাবরণ সারা রাজ্যেই। তো সুতরাং এই যে জায়গাটা, এটাকে বোধহয় বোঝার সময় ওই মানে ব্রিজের ব্যাপারটা বললো যে আমাদেরকেও তো বুঝতে হবে যে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ। তো সেই জায়গাটাকে শুধুমাত্র আশ্বাসের নয়, এই যে ভোটের আগে এসে আশ্বাস দেবে, তারপরে আচ্ছা আমাদের সঙ্গে ভাটপাড়া থেকে পল্লব ঘোষ আছে। ভাটপাড়া একটা খুব মানে খুব একটা এরকম জায়গা যেখানে সারাক্ষণই একটা রাজনীতি এবং সারাক্ষণই একটা উত্তপ্ত পরিবেশ থাকে। ভাটপাড়া থেকে পল্লব, ভালো? আচ্ছা, কোনো কারণে একটা টেকনিক্যাল ফল্টে ডিসকানেক্ট হয়ে গেছে। পল্লবকে আবারও আমরা ধরার চেষ্টা করব। এই যে ভাটপাড়ার কথা আমরা বলছিলাম, যে ভাটপাড়ায় তো সারাক্ষণই একটা উত্তপ্ত পরিবেশ চলতে থাকে। আচ্ছা, এরকম কি মানে তোমার মনে হয় না যে কোনো একটা জায়গা যেখানে সারাক্ষণ বোমাবাজি হচ্ছে, সারাক্ষণ একটা জিনিস মানে বিগত বছরের পর বছর ধরে চলছে, এটা কি মানে যে কোনো মানে সে শাসকরাই আসুক বিরোধীরাই আসুক এটা চলতে থাকছে, এটা কি কোনোভাবে? আচ্ছা, পল্লব আছে, আবার পল্লবকে আমরা পেয়েছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ পল্লব, নমস্কার, স্বাগত এক্সপ্রেস অনলাইনে। হ্যাঁ বল। আচ্ছা পল্লব, বলছি ভাটপাড়ার মানে ভাটপাড়ায় তুমি সাংবাদিকতা করো, তো ভাটপাড়া আমরা দেখেছি যে সব সময়তেই একটা মানে উত্তাপের পারদ সারাক্ষণই চড়ে থাকে, তাই তো? তো এখানে সাংবাদিকতা করতে গিয়ে তোমার মানে যে এক্সপিরিয়েন্স একটুখানি বলো আমাদের। দেখো, প্রথমেই বলি, ভাটপাড়া জগদ্দল শুধু একটা ব্যাপক শিল্পাঞ্চলের সব থেকে বারুদের স্তূপ যেটাকে বলা যায়, সেটা হচ্ছে ভাটপাড়া আর জগদ্দল। এই দুটো জায়গাকে কেন স্পেসিফিক ভাবে বেছে নেওয়া হয়, পুর কমিশনারেট থেকে, পুলিশের তরফ থেকে হোক বা পলিটিশিয়ানদের ক্ষেত্রে হোক, কেন বেছে নেওয়া হয়? কারণ এই যে দুটো জায়গা, এই দুটোতে একাধিক জায়গা, এটা পুরো শিল্পাঞ্চল এরিয়া, এখানে বহু মানুষ বাইরে থেকে এসে কাজ করে। বিশেষ করে হিন্দিভাষী যে অঞ্চল, সেই হিন্দিভাষী অঞ্চল হিসেবে ভাটপাড়া পরিচিত। ভাটপাড়ার যত সংখ্যক ভোটার, তার প্রায় 70% ভোটার হচ্ছে হিন্দিভাষী। তুমি জগদ্দল বিধানসভার দিকে দেখো, জগদ্দল বিধানসভারও একটা বড় পার্ট কিন্তু হিন্দিভাষী অধ্যুষিত, যার ফলে যারা বাইরের স্টেট থেকে যারা এসে এখানের যে মিলগুলো রয়েছে, একাধিক যে মিল, রাস্তার 85 যে রোড আছে, 52তম যে ঘোষপাড়া রোড, সেই ঘোষপাড়া রোডের বাপাস দিয়ে তুমি যদি শুরু করো একদম নৈহাটি, হাজিনগর, গৌরীপুর, জুটমিল পর্যন্ত প্রায় 15 থেকে 20 খানার ওপর বড় বড় মিল এই শিল্পাঞ্চলে রয়েছে। কিন্তু এখন এই 15 থেকে 20 খানা মিলের মধ্যে কতগুলো বন্ধ, কতগুলো খোলা? হ্যাঁ, ওই বিষয়টা যদি আমি আলোকপাত করি বা ওই বিষয়টা যদি আমি দর্শকদের তোমাদের জানাতে চাই, তাহলে একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে বড় বড় যে মিলগুলো ছিল, বামফ্রন্ট আমল থেকে মিলগুলো প্রায় একটার পর একটা বন্ধ হতে শুরু করেছিল। মানে তুমি বলতে চাইছো বামফ্রন্ট আমলেই বন্ধ হওয়াটা শুরু হয়েছিল? বামফ্রন্ট আমল থেকে, যেমন ধরে নাও তুমি জগদ্দল বিধানসভার 18 নম্বর ওয়ার্ডে ডালডা মিল,
যে ডালডা মিলটা হয়তো আমাদের যারা সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু ওই ডালডা ফ্যাক্টরি থেকে ডালডা উৎপাদন দেখেছে, কিন্তু আমাদের যারা জেনারেশন আছে বা আমাদের আগের যারা জেনারেশন তারা কিন্তু সেটা দেখেনি। কারণ ডালডা ফ্যাক্টরিতে একটা সময় বহু মানুষ কাজ করতো, ডালডা উৎপাদন হতো, কিন্তু আজ বামফ্রন্ট জামানা থেকে সেটা আস্তে 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 বন্ধ হতে 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 এখন কিন্তু চিরতরে সেখানে কিন্তু যন্ত্রাংশ পর্যন্ত নেই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমিটা রয়েছে, সেই জমিটা না সরকার উত্তোলন করেছে, না সরকারি কোনো প্রজেক্ট হচ্ছে, কিন্তু তারা বন্ধ করে রয়েছে, দুটো সিকিউরিটি রয়েছে, কিন্তু সেই জমিটার মধ্যে যত অসামাজিক কাজ কর্মকাণ্ড, সেখানে যে বিভিন্ন রকম যে অসামাজিক কাজকর্ম, মদ খাওয়া, গাঁজা খাওয়া বা বিভিন্ন রকম যে কাজকর্ম, সেগুলো কিন্তু অনায়াসে চলছে। পুলিশ কখনো রেড করছে, প্রশাসন কখনো রেড করছে, সেই জিনিসগুলো আর বন্ধ হচ্ছে, তারপরে কিন্তু আবার জেকে সেই তৃণমূল সরকার 2011 সালের পর থেকে সেই যে বন্ধ হওয়া যে রেশিও, সেই বন্ধ হওয়ার রেশিওটা কিন্তু ধারাবাহিকভাবে বজায় ছিল। কোন রকম ভাবে তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে মিলগুলো রয়েছে, এই মিলগুলোকে এখন কন্ট্রাক্টরের বেসিকে চলে গেছে। কন্ট্রাক্টরের বেসিকে চলে গেছে বলেই আজকে এই যে যত উৎপাদন খাওয়াই বা যত উৎপাদনের যে ঘাটতি বা শাসক দলের মধ্যে এত যে কোন্দল বা শাসক বিরোধী যে তরজা, অর্জুন সিং বা পার্থ ভৌমিকের যে লড়াই, এই লড়াইয়ের মূলে কিন্তু একটা কোনো না কোনো জায়গায় একটা থাকছে যে এই মিল বা এই যে এলাকা দখল, মানে এলাকা দখল এবং মিলগুলোর দখল কে নেবে এটা নিয়ে, মিলগুলোর দখল কার হাতে থাকবে সেই নিয়ে কিন্তু পার্থ ভৌমিকের হাতে না অর্জুন সিং এর হাতে? অর্জুন সিং এর হাতে। এবার তুমি যদি ভাবো যে বিষয়টা কিভাবে গুরুত্ব দিয়ে, বিষয়টা হচ্ছে অর্জুন সিং 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত 19 সাল পর্যন্ত 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন সিং এই জগদ্দল, ভাটপাড়া বা বকলমে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপটে দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, কিন্তু বিধানসভার বিধায়ক ছিলেন। ভাটপাড়া বিধানসভার বিধায়ক, চেয়ারম্যান, একাধারে সব দায়িত্ব সামলেছেন। তারপরে তিনি যে দায়িত্ব সামলেছেন সেটা তো সর্বজন বিদিত, কিন্তু এবার ওই যে যখন তিনি সামলেছেন তার হাতে যখন সমস্ত কিছু ছিল, তারপরে যখন 2024 সালে ক্ষমতার বদল হয়ে যখন পার্থ ভৌমিক এখানকার সাংসদ হয়েছেন, তখন কিন্তু অর্জুন সিং এর হাত থেকে যে মিলগুলো, সেই মিলগুলো বাই প্রেশার তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ সেই জায়গাটা থেকে যখন বিরোধ তৈরি করেছে, তখনই কিন্তু শাসক বিরোধী যে চর্চা, সেই তুমি বললে অর্জুন সিং এর হাত থেকে চলে গেল পার্থ ভৌমিকের হাতে, তাই তো? অর্জুন সিং এর হাতে যখন ছিল তখন মিলগুলোর কি তিনি কোন রকমের কোনো উন্নতি করার চেষ্টা করেছিলেন? মিলগুলো যখন অর্জুন সিং এর হাতে ছিল, অবশ্যই অর্জুন সিং এর হাতে যখন মিল ছিল তখন মিলগুলো চলতো। কোনো কোনো জায়গায় হয়তো মিলের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো ডাইরেক্ট মজদুর পৌঁছে যেতেন ওনার কাছে। আমরা নিজেরাও বহু জায়গা থেকে দেখেছি, বা এলাকার বাসী যারা বলতো তারা বলতো তাদের কাছে একটাই কথা ছিল যে মালিক কি বলছে শুনবো না, শ্রমিক কি বলছে শুনবো না, বা ইউনিয়ন কি বলছে শুনবো না, আমাদের একটাই জায়গায়, একটাই জনতার দরবার, সেটা হচ্ছে মজদুর ভবন। মজদুর ভবনে গেলে তার মিলের সমস্যার সমাধান হবে, এটা হতো। সেই যে হওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেম তখন মিলগুলো খুললো না কেন? কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই, যে রাজ্য সরকারের সদিচ্ছা, তৎকালীন সময় উনি যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, উনি সম্ভবত সেই জায়গাটা হয়তো রাজ্য সরকারের কাছে সেই জায়গাটা কনভিন্স করতে পারেনি, বা রাজ্য সরকারের যে সদিচ্ছা থাকা যে মিলগুলোকে আমি কিভাবে খুলবো, বা যে মিলগুলো বন্ধ হয়েছিল সেই মিলগুলো অতিক্রম করার জায়গা নেই। তখন তো তুমি বললে তখন তো তিনি বর্তমান শাসক দলেরই একজন বিধায়ক ছিলেন। হ্যাঁ, বর্তমান শাসক দলেরই বিধায়ক ছিলেন। তার কথা শোনেনি না, সেই জায়গাটা তখন তো তার কোনো উত্তরই দেখা যায়নি। যখন উনি এত বছর যখন বিধায়ক ছিলেন, 3 বারের চেয়ারম্যান, 4 বারের বিধায়ক, একটা দলের 4 বারের বিধায়ক, মানে তুমি বুঝতে পারছো তার প্রভাবটা সেই জায়গায় পৌঁছেছিল। মানে প্রায় 20 বছরের বিধায়ক আর 3 বারের চেয়ারম্যান একটা অঞ্চলের, মানে সেই এলাকার, মানে তার থেকে ওখানে জায়গাটা হয়তো কেউ নেই। কিন্তু যখন তুমি দেখছো যে মিলের যে সার্বিক উন্নতি, সেই মিলের সার্বিক উন্নতি কিন্তু সেই অর্থে পায়নি। হয়তো লাভ হয়তো মালিক পক্ষ পেয়েছে, মিল মালিক হয়তো লাভ পেয়েছে, বা শ্রমিক পক্ষ হয়তো কাজ করেছে, কিন্তু মিল খোলার যে সদিচ্ছা, বেশ কয়েকটা মিল যে বন্ধ ছিল, সেই মিলগুলো যে খুলবে, বা যে মিলগুলো বন্ধ হয়েছে সেই মিলগুলো কেন, মানে ওয়ার্কলোডের জন্য বন্ধ হলো না, শ্রমিক সমস্যার জন্য বন্ধ হলো, কিসের জন্য বন্ধ হলো? মানে নিজের দলের লোক হওয়া সত্ত্বেও অর্জুন সিং এর কথা তখন দল শোনেনি, এটাই তো বলতে চাইছো? সেই সময় হ্যাঁ, তুমি এটা মেনে নিতে পারো যে ওনার কথা সেই সময় দল তোমাকে সেই সময় ওনাকে সাপোর্ট করেনি, বা সেই সময় দলের সদিচ্ছা ছিল না, যার জন্য সেই মিলগুলো তৎকালীন সময় থেকে বন্ধ ছিল। আর আজ যদি পুরোটা বন্ধ হয়েছে, আজ এই সরকারের এই যে বদল হয়েছে, এই বদলেও কিন্তু সেই একই সমস্যা, যে সমস্যায় মিল খোলে না, সেই সমস্যায় মিলের কোনো প্রবলেম নেই। 24 দিনের কাজ 12 দিন হয়ে যায়, সমস্ত কাজ, এবং যন্ত্রাংশ খুলে খুলে মানে সমস্ত কিছু লোপাট হয়ে যাচ্ছে, এক একটা জঙ্গলে পরিণত হয়ে গেছে মিলগুলো। একাধিক মিলের তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একাধিক মিলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।
রান্নাঘরের একটা বন্ধ মিল, যে মিলটা সবাই চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখতো, সেই চিমনি পর্যন্ত খুলে বিক্রি হয়ে গেছে। সেই চিমনি গ্যাস কাটার দিয়ে খুলে সেই চিমনি রাতের অন্ধকারে বিক্রি হয়ে গেছে। আচ্ছা পল্লব, একটা প্রশ্ন করি তোমাকে, এই যে ভাটপাড়া তুমি বললে, ভাটপাড়া ব্যারাকপুর এই যে শিল্পাঞ্চলটা তুমি বললে একেবারে বারুদের স্তূপে পরিণত হয়েছে, সারাক্ষণই এদিকে বোমাবাজি ওদিকে বোমাবাজি এই সমস্ত খবর আসছে। তো এটা তো আজকের ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই এটা চলছে। তোমার কি মনে হয় না যে কোনো প্রশাসনে থাক না কেন এই একটা অঞ্চলকে শান্ত করা বা একটা অঞ্চলকে কাবুর মধ্যে আনা, এটা কি খুব কষ্টসাধ্য ব্যাপার, বা এতদিনেও কেন হচ্ছে না? যদি তুমি এই উত্তরটার কথা বলো, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমেই একটা কথা বলি, এই ব্যারাকপুর লোকসভার যে ভাটপাড়া জগদ্দলের স্পেসিফিক যে জায়গাটার কথা বলছো, এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোর ক্ষেত্রে একাধিকবার কমিশনারের বদল হয়েছে, পুলিশ কমিশনার একাধিকবার শীর্ষ পদে বদল হয়েছে, এই এলাকায় সিসিটিভি দিয়ে ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে, তারপরও কিন্তু অপরাধ দমন করতে পারেনি পুলিশ প্রশাসন। কেন দমন করতে পারেনি তার প্রধান কারণ যদি একটা বলো তুমি, সেটা হচ্ছে শাসক দলের একটা মদত। সাম্প্রতিককালে যে ঘটনাগুলো তুমি দেখো, সেখানে শাসক দলের কোনো লোক যদি জড়িত থাকে, পুলিশ সেই জায়গায় তাকে সদর্থক ভূমিকা পালন করেনি। অন্যদিকে তুমি যদি বলো বা অর্জুন সিং এর ক্ষেত্রে বা অর্জুন সিং এর অনুগামীদের ক্ষেত্রে কিন্তু পুলিশ অতি সক্রিয়তা ভূমিকা দেখিয়েছে। কিন্তু অর্জুন সিং যখন এই বর্তমান শাসক দলে ছিলেন তখনও তো সেমই ছিল, তখন তো কোনো রকমের কোনো পরিবর্তন ছিল না, একই তো, মানে সেই বোমাবাজি সেই বারুদের স্তূপ। আমি বলছি তো তোমাকে যে মানে এটা তো আজকের ঘটনা নয়, আজকে তৃণমূল কংগ্রেস ওখানে রয়েছে, অর্জুন সিং বিজেপিতে রয়েছে বলে মানে পরিস্থিতির কোনো বদল হয়েছে সেটা তো নয়। অর্জুন সিং যখন এই শাসক দলেই ছিলেন তখনও কিন্তু পরিস্থিতি একই ছিল। অ্যাকচুয়ালি শাসকের বদল হয়েছে, মুখের বদল হয়েছে, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা যেটা আছে সেটার বদল হয়নি। তৎকালীন সময়ে যখন অর্জুন সিং যখন দুর্দণ্ডপ্রধান নেতা ছিলেন, তখন অর্জুন সিং এর কথা শুনে পুলিশ প্রশাসন, তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে চলতেন। আজ যখন পার্থভূমিক এখানকার সাংসদ হয়েছেন, আজ তার কথা অনুযায়ী পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে চলেন। অর্থাৎ মুখটা বদল হয়েছে, পরিস্থিতি বদল হয়নি। তারা কেউ এটা ভাবে যে ভাটপাড়ার মানুষ বাঁচবে কি করে, ভাটপাড়ার মানুষ। এই কথাটাই শোনার জন্য আমি তোমাকে বললাম, এটাই হচ্ছে মুদ্রা কথা। পল্লব, অসংখ্য ধন্যবাদ। আবারও কখনো তোমার সঙ্গে কথা বলবো আমরা, ভাটপাড়ার এবং শিল্পাঞ্চল নিয়ে আবারও কথা বলবো। ধন্যবাদ আজকের জন্য। আমাদের সঙ্গে আরেক সাংবাদিক বন্ধু রয়েছে, দেখি কে আছে। আচ্ছা, খাতড়া থেকে দেবনাথ মোদক আছে। দেবনাথ, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি ম্যাডাম। সাউন্ডটা হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেবনাথ বলো, কেমন আছো? ভালো আছি ম্যাডাম। সঞ্জীব কিছু প্রশ্ন করবে দেবনাথকে? স্বাগত দাদা আপনাকে। হ্যাঁ হ্যাঁ, স্বাগত। আচ্ছা, তোমাদের ওখানকার খবর বলো, খাতড়ার খবর বলো। খাতড়া একটা খুব সুন্দর জায়গা, বাঁকুড়ার একটা ভীষণ সুন্দর জায়গা, মানে একটা প্রাচীন একটা কি বলবো, মানে পুরাতত্ত্বের খনি খাতড়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক সমস্ত নিদর্শন, বহুদিনকার পুরনো মন্দির। একদমই তাই। সুতরাং কি চলছে এখন খাতড়ায়, কি চলছে এই মুহূর্তে? খাতড়ায় এই মুহূর্তে বলতে এখন এই যে তাপপ্রবাহ বেড়ে গেছে, যেভাবে গতকাল থেকে যে তাপমাত্রা বেড়ে চলেছে বাঁকুড়া জেলার সাথে খাতড়া মহকুমাতেও, তাতে এখন যে বাঁকুড়ার রানী আমাদের মুকুটমণিপুর ছিল, সেখানে পর্যটক শূন্য, মানে পর্যটকদের দেখা একদমই নেই। ঠিক আছে। আচ্ছা, এই গরমকালে বোধহয় এমনি বোধহয় পর্যটক খুব কম থাকে নাকি? একদমই একদমই, হ্যাঁ একদমই। আর গরমকালে এই পর্যটক শূন্য হয়ে গেলে তাতে আর্থিক মানুষের ওখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের খুব সমস্যা দেখা দেয়। ঠিক, রুটিতে একটা টান পড়ে, রুটি রোজগার সমস্ত কিছু ওইটার থেকে চলে, তো তাহলে তাদের সমস্যা খুব দেখা দেয়। আর পাশাপাশি আরেকটা খবর ছিল, ওটা আপনার আরেকটা খবর বলতে একটা আমি স্টোরি করার জন্য কালকে বলেছিলাম, ওই একটা এটিএম ইয়ে করেছে, জলের এটিএম করা হয়েছে। হ্যাঁ, 1 টাকাতে 2 লিটার জল। আচ্ছা। পাশাপাশি এই তীব্র দাবদাহকে মানে মাথায় রেখে ওখানে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে একটা। কোথায়? খাতড়াতে করা হয়েছে? খাতড়ায় করা হয়েছে, সেটা রানীবাঁধ ব্লকে, খাতড়া মহকুমার রানীবাঁধ ব্লকে।
রানীবাঁধ ব্লকে। আচ্ছা, রানীবাঁধে একটা এটিএম করা আছে, জলের এটিএম, যেখানে 1 টাকা দিলে কত লিটার জল পাবে? 2 লিটার জল। 2 লিটার জল পাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলো এটা কারা করেছে? মানে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা আমি এখনো করতে পারিনি। ওটা আমি, হ্যাঁ ঠিক আছে, সেটা না হয় পরে তুমি করে আমাদেরকে পাঠিও, আমরা মানুষজনকে দেখাবো যে কিরকম ভাবে জলের এটিএম ওখানে হয়েছে। এবার তুমি বলো যে রাজনীতির কি খবর ওখানে? মানে খাতড়ার যেরকম ভাবে চারপাশে উত্তাপ বেড়েছে, রাজনীতিতেও কি উত্তাপ বেড়েছে? হ্যালো, হ্যাঁ, দেবনাথের বোধহয় কোনো কারণে ফ্রিজ হয়ে গেছে, আমরা দেবনাথের কথা শুনতে পাচ্ছি না। আমরা পরে আবার আসবো। যেরকম বললো যে ওখানে ভীষণ ভাবে বাঁকুড়ায় খুব তাপমাত্রা বেড়েছে। হ্যাঁ, তাপমাত্রা বেড়েছে মানে কি, ওখানে বাঁকুড়ায় ভীষণ গরম পড়ে, এবং সেই গরমের মানে দাবদাহ এতটাই যায় যে মানুষের ওখানে খুব মানে কষ্ট হয়। তো সেই কষ্টের মধ্যে একটা, তোমাকে বারবারই বলছি, জলকষ্ট, তো একটা প্রশাসনের দিক থেকে একটা ভালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে এরকম যদি রানীবাঁধে হয়েছে, এরকম যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্লকে ব্লকে, এবং শুধুমাত্র খাতড়া কেন, এরকম যদি ভাবনা রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও করার একটা ভাবনা থাকে, যে এটিএম একটা থাকলো, যেরকম আমাদের টাকার এটিএম থাকে। আমরা দেখুন, তার সঙ্গে সঙ্গে খুবই একটা ইউনিক একটা ধারণা, মানে এটা মনে হয় গরমকালে অন্ততপক্ষে সব জায়গায় করা উচিত। মানে খুব যারা করেছেন বা যার আইডিয়াটা বেরিয়েছে খুব সুন্দরভাবে, আইডিয়া তো এরকম অনেক রকমেরই আছে, তো সুতরাং সেই আইডিয়াগুলো যাতে মানুষের কাছে পৌঁছয় সেটা দেখতে হবে। তো সুতরাং আমাদের এই যে সাংবাদিক বন্ধুদের সঙ্গে এই যে একটা আলোচনা, এই আলোচনা থেকে দেখো কত কিছু উঠে আসে না, এক একটা জেলার কি ঘটছে কি না ঘটছে, কি সমস্যা, সেই সমস্যা থেকে কি করে মানে একটা সমাধানের পথ বের করা যায়। বা আমরা তো মানে এখানে বসে বসে আলোচনাটাই করব, যারা সমস্যার সমাধান করবেন তাদের কানে যদি পৌঁছয়, তাহলে অন্তত পক্ষে তারা একটু সেই সমস্যাটার সমাধান করে ওই স্থানীয় মানুষদের পাশে দাঁড়াতে পারেন, স্থানীয় মানুষজনদের কাছে গিয়ে একটুখানি দেখতে পারেন। আমি কোনো দলমত নির্বিশেষে প্রত্যেককেই বলছি যে মানুষের কাছে পাশে থাকাটা শুধুমাত্র আশ্বাস দেওয়া নয়, শুধুমাত্র ভোটের প্রচার নয়, শুধুমাত্র মানে তাদের পাশে গিয়ে একটা দেখানো ব্যাপার নয়। যদি একটু মানুষের পাশে থেকে মানুষের কাজ করা যায়, সত্যি করে কাজ করা যায়, যে সমস্ত জ্বলন্ত সমস্যাগুলো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে রয়েছে, সেগুলোকে তুলে ধরে যদি একটা গঠনমূলক একটা পদক্ষেপ নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের রাজ্যের মানুষ একটু ভালো থাকে। আমরা সব সময় আশা করি যে আমাদের চারপাশের মানুষরা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকতে পারবো। সুতরাং চারপাশটাকে সুন্দর করে গড়ে তোলা আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং সেই দায়িত্ব বোধহয় আমাদের পালন করতে হবে, দলমত নির্বিশেষে পালন করতে হবে। শুধুমাত্র এই ভোট আসছে 1 বছরের মধ্যে ভোট, এটা নিয়ে মাথা খারাপ না করে যে রাজ্যের যে সমস্যা সেগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং ফাল্গুনদি, আমার মনে হয় যে আমরা জেলার মোটামুটি সব রকম এবং সব ধরনের খবর তুলে ধরতে পেরেছি। সুতরাং আমাদের কাছে সময় খুবই কম, না সব ধরনের খবর তুলে ধরতে পারিনি, মানে আমরা কয়েকটা জেলাকে নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এবার আমরা তুলে ধরার এরকম ভাবে ভাগ ভাগ করে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আমাদের কাছে সময় খুবই কম, সুতরাং আপনাদেরকে এই মুহূর্তে এখানে বিদায় জানাবো। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে, এক্সপ্রেস নিউজ খবর দেয়। হ্যাঁ, এবং অবশ্যই আজকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই এক্সপ্রেস নিউজ দেখছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সঞ্জীব, তোমাকে ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ। অবশ্যই, সুতরাং আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এক্সপ্রেস নিউজ দেখবেন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।